স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মেলা থেকে ফিরছিল প্রভাসবাবুর বড় ছেলে। সে টিউশন পড়তে যায় অনেকটা দূরে। বৈশাখ মাসে মনসা ঠাকুরের গান বসেছে। সেখানে হচ্ছে মেলা। সকলে মিলে সেই ঠাকুরের গান শুনতে গেছিল। অনেকটাই রাত হয়েছে সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে। হঠাৎই তার মনে হয় তার পিছনে কেউ আসছে। এমনিতেই গ্রামের রাস্তা অন্ধকার। সে কিছুটা ভয় পায়। দাঁড়িয়ে পড়ে সাইকেল থেকে নেমে পিছনে তাকায়, দেখে কেউ নেই। আবারও সাইকেলে উঠে চলতে শুরু করে। হঠাৎ তার মনে হয় সাইকেলটা বড্ড ভারী হয়ে গেছে। সাইকেলটা টানতে তার কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে কেন সাইকেলটা টানতে? কি হলো ব্যাপারটা? প্রভাসবাবুর বড় ছেলে অনুভব করে তার পিঠে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। আজ আপনাদের জন্য রয়েছে পৌতুষা মান্নার কলমে মেলার সেই রাত। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। ছাড়বো না তোকে, তোকে আমি ছাড়বো না। বড্ড খিদে আমার, বড্ড খিদে। ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। ভয়ে লোকটা পিছোতে শুরু করে। রুমকি হঠাৎ করে তার দিকে এগিয়ে আসে, গলা টিপে ধরে তার। ছাড়বো না তোকে, ছাড়বো না। পাশে দাঁড়িয়েছিল আরেকজন লোক। সে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দৌড়ে পালিয়ে যায়। রুমকি নিজের লম্বা বড় জিহ্বাটা লোকটার সর্বসম্মুখে বুলিয়ে দেয়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভয়ে আর্তনাদ করতে থাকে লোকটা। রুমকি বড় বড় নখযুক্ত হাতের সাহায্যে তার ঘাড়ের কাছ থেকে এক খাবলা মাংস তুলে খেতে থাকে। আর্তনাদ করে ওঠে লোকটা। বাতাসে মিশিয়ে যায় সেই আর্তনাদ। রুমকির প্রেতাত্মা কিন্তু থামে না। সে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে মানুষের মাংস। আস্তে আস্তে চিৎকারটা বাতাসে মিলিয়ে যায়। আরেকজন যে ছিল সে দৌড়াতে দৌড়াতে বড় রাস্তার ধারে চলে আসে, কিন্তু তখনই শুনতে পায় একটা হাসির আওয়াজ। ছাড়বো না তোকে, তোকে ছাড়বো না। চমকে উঠে সে ঘুরে তাকিয়ে দেখে ৮-৯ বছরের বাচ্চা মেয়ে। ভয়ঙ্কর তার চেহারা। মুখের এক পাশটা পুরো থেঁতলে গেছে। কিছুদিন আগে এই মেয়েটাই খিদের জন্য কান্নাকাটি করছিল ওদের কাছে। খিদে খিদে, ভয়ঙ্কর খিদে। রুমকি ঝাঁপিয়ে পড়ে লোকটার উপর। লোকটা চিৎকার করে ওঠে। না 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 না, আমার সাথে এরকম করো না। আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে দিয়ে এসো। আমি 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 কি করেছি? আমাকে ছেড়ে দাও। আমার খুব কষ্ট হচ্ছে কাকু, খুব কষ্ট হচ্ছে। তুই আজকে মাত্র 20 টাকা নিয়ে এসেছিস, সারাদিনে মাত্র 20 টাকা। কি ভেবেছিস তোর এই সুন্দর মুখ দেখে তোকে ভিক্ষে দেবে? কেউ দেবে না। তোর মুখটা নষ্ট করতে হবে। হিংস্রভাবে বলে ওঠে সামনে থাকা ভয়ঙ্কর দেখতে লোকটা। শুনে 9 বছরের বাচ্চা মেয়েটা থরথর করে কেঁপে ওঠে। বেশি কথা বলছিস? ওকে ধর জাপটে, তারপর মুখটা থেতলে দে। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা 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 বাঁচাও, মা মা বাঁচাও, মা। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে বাচ্চা মেয়েটা। মাথার এক পাশ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে।
বাচ্চা মেয়েটার নিঃশ্বাস আস্তে আস্তে কমতে কমতে একদম থেমে যায়। কিরে, মালটা মরে গেল নাকি? মনে হয় তো তাই, একটু জোরেই মনে হয় মেরেছিস। শালা তুই যে কি করিস না, এবার এটাকে ঠিকানা দিতে হবে। হ্যাঁ চল। না না, আমার মেয়ে মারা যায়নি। তোমরা শোনো, আমার মেয়ে মারা যায়নি। আমার মেয়ে শ্রাদ্ধ শান্তি করবো না, আমার মেয়ে বেঁচে আছে। আমি স্পষ্ট বুঝতে পারি ও আমাকে মা বলে ডাকছে। ও খুব কষ্টে আছে, কিছু একটা করো। আমার মেয়েকে আমার কাছে এনে দাও, আমার কাছে এনে দাও। আমাদের পূজারও তো কাজ করছে দিদি, ওর আর ফিরে আসবে না, ওরা ফিরে আসবে না। মেলা থেকে ফিরছিল প্রভাসবাবুর বড় ছেলে। সে টিউশন পড়তে যায় অনেকটা দূরে। বৈশাখ মাসে মনসা ঠাকুরের গান বসেছে, সেখানে হচ্ছে মেলা। সকলে মিলে সেই ঠাকুরের গান শুনতে গেছিল। অনেকটাই রাত হয়েছে সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে। হঠাৎই তার মনে হয় তার পিছনে কেউ আসছে। এমনিতেই গ্রামের রাস্তা অন্ধকার, সে কিছুটা ভয় পায়। দাঁড়িয়ে পড়ে সাইকেল থেকে নেমে পিছনে তাকায়, দেখে কেউ নেই। আবারও সাইকেলে উঠে চলতে শুরু করে। হঠাৎ তার মনে হয় সাইকেলটা বড্ড ভারী হয়ে গেছে। সাইকেলটা টানতে তার কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে কেন সাইকেলটা টানতে? কি হলো ব্যাপারটা? প্রভাসবাবুর বড় ছেলে অনুভব করে তার পিঠে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। কেউ যেন শ্বাস ছাড়ছে। এরই সাথে সাথে প্রভাসবাবুর ছেলের গোটা শরীর দিয়ে ঠান্ডা শিহরণ বয়ে যায়। কিন্তু সে কি করবে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণের জন্য সাইকেলটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সেই সময় শুনতে পায়, কিরে থামলি কেন? চল, সাইকেলটা চালা, এখনো অনেক পথ যেতে হবে। প্রভাসবাবুর বড় ছেলে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। সাইকেলের পিছনে তো কেউ ছিল না। তাহলে তাহলে এটা কি? কেনই বা তাকে সাইকেল চালাতে বলছে? জানিস, আমার একটা 8 বছরের বাচ্চা মেয়ে। শোন তবে। রুমকি তার বাবার হাত ধরে হেঁটে চলেছে। সে তার বাবার সাথে যাচ্ছে গ্রামের মেলায়। চৈত্র মাসের শেষ গাজনের মেলা বসেছে গ্রামের শিবতলায়। রুমকির বাবা একজন ভ্যান চালক। রুমকি বেশ আনন্দিত হয়ে লাফাতে লাফাতে যাচ্ছে বাবার সাথে। ও বাবা, বাবা আমাকে খেলনা কিনে দেবে? আমি কিন্তু জিলিপি খাবো। রুমকির বাবা কোনো শব্দ করে না, চুপচাপ হাত ধরে এগিয়ে যাচ্ছে। মেলাতে পৌঁছে রুমকি দেখে চারিদিকে আলো। খেলনার দোকান, খাবারের দোকান থেকেই খুব সুন্দর গন্ধ ভেসে আসছে। একধারে থরে থরে সাজানো খাবারের দোকান, ফুচকা, ঘুগনি, আলু কাবলি, চানা, এগরোল, চাউমিন, আরো কত কি। ফুচকা ফুচকা ঘুগনি চাউমিন খেয়ে যান, এগরোল চাউমিন ঘুগনি। ও বাবা, বাবা ফুচকা খাবো। ও বাবা, বাবা। রুমকির কথায় তার বাবা হালকা বিরক্তির স্বরে বলে, থাম, কিনে দেবো, দাঁড়া, আমার কাজ আছে। এই বলে রুমকির বাবা রুমকিকে এক জায়গায় দাঁড় করিয়ে দেয় আর বলে, এখানে দাঁড়াতো, একটু পরে আমি আসছি, একদম কোথাও যাবি না। রুমকির বাবা একটা দোকানের পিছনে চলে যায়। রুমকি সেখানে চুপচাপ দাঁড়িয়ে। বাবা কোথায় গেল? কোথায় গেল বাবা? রুমকি আস্তে আস্তে বাবা যেদিকে গেছে সেই দিকে আসে, কিন্তু সে তার বাবাকে দেখতে পায় না। তখন সে ঠিক করে একা একাই বাড়ি ফিরে যাবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সে। আস্তে আস্তে চেনা পথ ধরে বাড়ি ফেরা শুরু করে।
রুমকির চেনা পথ হলেও অন্ধকারে তার বেশ ভয় করছে। হঠাৎ রুমকি কিছু একটা দেখে ভয় পেয়ে ওঠে। কে কে ওখানে? দাঁড়িয়ে পড়ে রুমকি। তার দিকে এগিয়ে আসছে অন্ধকারে একটা লোক। রুমকি তাকে চিনতে পারে না। রুমকির কাছে এসে রুমকির হাতটা শক্ত করে ধরে। ও তুমি? রুমকির বাবা প্রায় আধ ঘন্টা পর ফিরে এসে দেখে রুমকি ওখানে দাঁড়িয়ে নেই। আরে কি জ্বালা, এখানেই তো দাঁড়াতে বললাম মেয়েটাকে, কোথায় চলে গেল? এবার এবার মেয়েটাকে আমি কোথায় খুঁজবো? রুমকি, এই রুমকি! মেলার চারিদিকে হই হট্টগোল আর আওয়াজের মাঝে রুমকির বাবার গলার আওয়াজ মিলিয়ে গেল। চারিদিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটা দোকানের পাশে দাঁড়াতেই দোকানদার বলে ওঠে, আরে দাদা, তোমার মেয়ে তোমাকে খুঁজছিল কিছুক্ষণ আগেই। তারপরে আমি তাকে বললাম বাড়ি চলে যা, তোর বাবাকে আমি বলে দেবো। তাই মনে হয় ও বাড়ি চলে গেছে। ঢোকার রাস্তায় একা একা যেতে পারবে? এই কথা ভেবেই রুমকির বাবা অতি দ্রুত জিলিপি কিনে বাড়ির পথে রওনা দেয়। বাড়িতে ঢুকতে ঢুকতেই রুমকির বাবা বলে, রুমকি, এই রুমকি! রুমকি, তোকে দাঁড়াতে বললাম আর তুই চলে এলি। একটু তো দাঁড়াবি মা। রুমকির মা ভেতর থেকে সাড়া দেয়। অবাক হয়ে বলে, ও ঘরে থাকবে কেন? ও তো তোমার সাথেই গেছিল, তুমি আবার তাকে ঘরে ডাকছো কেন? বলো কি, সে ঘরে ফিরে আসেনি? না তো, আমি তো ঘরে টিভি দেখছিলাম। ঘরে থাকলে আমি তো জানতে পারতাম। ও তো তোমার সাথে মেলায়। রুমকির মায়ের চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। ও হয়তো অন্য কারোর সাথে আসছে, বা আবারও হয়তো কারোর সাথে মেলায় চলে গেছে। আমি তো রাস্তায় দেখতে পেলাম না। তাড়াতাড়ি চলো একবার মেলায় দেখি, চলো একবার, আসো। রুমকির মা আর রুমকির বাবা দুজনে মিলে ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়ে রুমকিকে খুঁজতে। রাত 9টা বাজে। মেলায় তন্ন তন্ন করে রুমকিকে খোঁজা হচ্ছে। তখন মেলায় একটা ঘোষণা শুনে দুজনেই থমকে দাঁড়িয়ে যায়। পূজা, কোথায় আছো? তোমার মা তোমাকে খুঁজছে। শিব মন্দিরের পাশে যেখানে মিউজিক বক্স রাখা আছে সেখানে তাড়াতাড়ি আসো। ঘোষণা শুনে দুজনে এগিয়ে যায় সেই দিকে। সেখানে গিয়ে জানতে পারে পূজা তাদের মা বাবা দুজনেই দাঁড়িয়ে। কোথায় গেল মেয়েটা? কতক্ষণ থেকে খুঁজছি মেয়েটাকে, কিন্তু খুঁজে পাচ্ছি না তো। গ্রামের পঞ্চায়েত প্রধান প্রভাসবাবু বলেন, হয়তো এপাশে ওপাশে কোথাও আছে। অ্যানাউন্স শুনে ঠিক চলে আসবে, আপনারা ভয় পাবেন না। ততক্ষণে রুমকির বাবা আর রুমকির মা রুমকিকে যে খুঁজে পাচ্ছে না সেটা বলে প্রতাপবাবুকে। আশ্চর্য ব্যাপার, আধা ঘন্টা ধরে অ্যানাউন্স হচ্ছে, আচ্ছা মেয়েটা গেল কোথায়? রুমকি, পূজা, তোমরা দুজনে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো শিব মন্দিরের পাশে যেখানে মিউজিক বক্স রাখা আছে সেখানে। তোমাদের পরিবারের লোকজন তোমাদের জন্য চিন্তিত। রুমকির নামও মাইকে অ্যানাউন্স করা হয়। সবাই সতর্ক হয়ে যায়। সবাই প্রায় গ্রামের এই দুটো মেয়েকে খোঁজার চেষ্টা করে। এই ঘোষণা চলেও রাত 12টা অবধি। আস্তে আস্তে দোকানের ঝাঁপ পড়ে যায়। জায়গাটা শান্ত হয়ে যায়। যে যার বাড়ি চলে যায়। কিন্তু এই দুটো বাচ্চা মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। এবার সকলে আতঙ্কিত হয়ে গ্রামের আশেপাশের গ্রামগুলোতে খোঁজ লাগানো শুরু করলো। গ্রামের আনন্দের অনুষ্ঠানে যেন বিষাদের সুর ভেসে এলো। দুটো মেয়ে, 8 থেকে 10 বছরের এত ছোট মেয়েগুলো গেল কোথায়? রাত্রিবেলা চেনা পরিচিত গ্রাম রাস্তা থেকে উধাও হয়ে গেল কি করে? এই ঘটনা ঘটে গেছে 2 দিন হয়ে গেল। বাচ্চা মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। এদিকে তাদের বাবা মার অবস্থা খুব খারাপ। কান্নাকাটি করে মায়েরা বারবার মূর্ছ যাচ্ছে। এখনো তাদের খোঁজ চলছে, পুলিশের খবর করা হয়েছে। পুকুর, আশেপাশের গ্রাম, এমনকি ছবিও চারিদিকে বিলি হয়ে গেছে, কিন্তু কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। মেয়ে দুটো কর্পূরের মতো উবে গেল। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। আস্তে আস্তে সকলের মন থেকে মুছে গেছে ওই দুটো মেয়ের হারিয়ে যাওয়ার ঘটনা।
কিন্তু এত সহজে সন্তানহারা মায়েরা কি সন্তানের কথা ভুলতে পারে? সবাই বলে আমাদের মেয়েটা নেই, মারা গেছে, কিন্তু আমার বোন বাঁধতে চায় না। তুমি যে সেদিন ওকে কেন একা দাঁড় করিয়ে গিয়েছিলে, সব সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। আমি যে কি আক্কেলে সেদিন বাচ্চাটাকে ওখানে দাঁড়াতে বলে কথা বলতে গিয়েছিলাম, ওটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আমি যদি ওকে নিয়ে যেতাম, আজকে রুমকি আমাদের সাথে থাকতো। আজকে রুমকিকে আবারও আমি মেলায় নিয়ে যেতাম, পছন্দের জিলিপি খেলনা কিনে দিতাম। মারে মা। গ্রামে একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৈশাখী শেষ মেলা শুরু হতেই আবারও সকলের মনে জেগে উঠেছে দুটো বাচ্চা মেয়ের হারিয়ে যাওয়ার ঘটনার কথা। সন্ধেবেলা ঘরের ভেতরে মনমরা হয়ে বসেছিল দুজনে। হঠাৎ তারা দেখতে পায় তাদের সামনে তাদের মেয়ে রুমকি। কি বিভৎস ভয়ঙ্কর সে চেহারা! সে বলে ওঠে, বাবা, ও বাবা, এত তাড়াতাড়ি ভুলে গেলে বাবা? ও বাবা, ও মা, আমাকে ভুলে যেতে পারলে? কিভাবে ঘুমোচ্ছ? দেখো, আমাকে তুমি খুঁজছো না। আমার যে খুব কষ্ট, খুব কষ্ট। হঠাৎ করে বলেই যেন বাতাসে মিলিয়ে গেল রুমকি। মেলাতে যাত্রা শুরু হয়েছে তারই মধ্যে। এটা এটা আমি কি দেখলাম? আমাদের মেয়েটার কি বিভৎস অবস্থা! রুমকি, রুমকি মারে, রুমকি। দূর থেকে ভেসে আসছে রুমকির একটা কণ্ঠস্বর। সে বাঁচাবার জন্য বারবার চিৎকার করছে। যন্ত্রণায় কাতরাচ্ছে বাচ্চা মেয়েটা। বাচ্চাকে একদম একা ছাড়বেন না, হাতে ধরে রাখবেন, নিজের দায়িত্বে রাখবেন। ওগো, আমাদের মেয়েটা কি ফিরে এসেছে গো? যাও না, যাও না, দেখো না গো। না গো না, ও আমাদের মেয়ে নয়। ওই যে ঘরের বাইরে থেকে ওর গলা ভেসে আসছে। আমাদের রুমকি, তুমি যাও না, ওকে ঘরের ভেতরে নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। রুমকির শোকে রুমকিকে কয়েকদিন থেকেই তার বাবা মা দুজনেই দেখতে পাচ্ছে। রুমকির বাবা কাঁপা কাঁপা গলায় কেঁদে বলে ওঠে, আমি সেদিন যদি বাচ্চাটার হাত ধরে রাখতাম, তাহলে হয়তো ও আজকে আমার সাথে থাকতো। রুমকির বাবা কান্না মাখা গলায় কথাটা বলে ঘরের বাইরে বেরিয়ে যায়। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকে। হঠাৎ শুনতে পায় রুমকির গলা। বাবা, বাবা, আমি এখানে বাবা, আমি চলে এসেছি বাবা, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। রুমকি, রুমকি ফিরে এসেছিস মা? তুই ফিরে এসেছিস? বাবা, আমাকে এখান থেকে উদ্ধার করো বাবা, খুব কষ্ট, খুব। রুমকি শব্দটা ভেসে আসছে কিছুটা দূর থেকে। রুমকির বাবা টলমল পায়ে সেই শব্দ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে তার সাথে ধাক্কা লাগে একটি বাচ্চা মেয়ের। আমার লাগলো, আমার লাগলো, উফ! বাচ্চা মেয়েটা পড়ে গেছে। হালকা চাঁদের আলো পড়েছে রাস্তায়। একটা বাচ্চা মেয়েকে একা দেখে রুমকির বাবা চমকে গেল। আরে কুকি, তুই এখানে কি করছিস একা? কার সাথে এলি? আর আমার রুমকি কোথায় গেল? রুমকি, রুমকি! আমি এখানে একা কি করে এলাম? আমি একা কি করে এলাম? আমার মা কোথায়? আমি মায়ের কাছে যাব। এই বলে পূজা কান্না করতে থাকে। এইদিকে ততক্ষণে মেলা থেকে একটা ঘোষণা ভেসে আসে। তনু, তনু, তুমি যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি চলে এসো। চলে এসো আমাদের শিব মন্দিরের পাশে, তাড়াতাড়ি চলে এসো। আমি মায়ের কাছে যাব। চল আমার সাথে, আমি তোকে মেলায় নিয়ে যাচ্ছি। রুমকির বাবা তনুর হাত ধরে পূজাকে নিয়ে যায় সেখানে।
তনুর বাবা মা ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেখানে পৌঁছাতেই তনু তার মাকে দেখতে পেয়ে মায়ের কাছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তুই কোথায় গিয়েছিলিস আমার হাত ছেড়ে? আই তনু, কি রে মা, বল না কোথায় গিয়েছিলি? আমি তো ওই জেঠুটা, একটা লোক, মুখে কেমন অদ্ভুত দেখতে, আমাকে ডাকলো, আর তারপরে আমার কিছু মনে নেই। পূজা কান্না ভেজা গলায় ভাঙা ভাঙা বাক্যে বলতে লাগলো। হাতের ইশারা করে তনু রুমকির বাবার দিকে দেখালো। রুমকির বাবার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। মেলাতে থাকা উত্তেজিত কিছু জনতা রুমকির বাবার উপরে চড়াও হয়। তাকে কিল, ঘুষি, চড়, থাপ্পড় সব মারতে থাকে। মার বেটাকে, মেরে ফেল, শালা শয়তান, তিনটে মেয়ের জীবন নষ্ট করেছে, মার মার। না না না, আমি কিচ্ছু করিনি, আমাকে মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। মেলার উত্তেজিত জনতা আর কিছু না শুনেই রুমকির বাবাকে মারতে থাকে। রুমকির বাবাকে মারতে মারতে প্রায় আধমরা অবস্থায় ওখানে রেখে দেয়। এদিকে পূজার মা মেলাতে হওয়া ঘটনা দেখে রুমকির মায়ের কাছে আসে। আরে দিদি, তুমি তাড়াতাড়ি যাও, দাদাকে ওরা খুব মেরেছে। ও দাদা নাকি একটা বাচ্চা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিল। পূজার মায়ের কথা শুনে পুরো চমকে ওঠে রুমকির মা। না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। তুমি তাড়াতাড়ি যাও দিদি, দাদাকে খুব মেরেছে। পূজার মায়ের কথা শুনে রুমকির মা দৌড়াতে থাকে, যতক্ষণ না মন্দিরের সামনে এসে পৌঁছায়। ওখানে কেউ নেই, রুমকির বাবা পড়ে আছে ওখানে। তুমি ঠিক আছো? ওগো ওঠো, সাড়া দাও, চলো ঘরে চলো, আমাকে ধরো, ওঠো। আমি বাচ্চাকে নিয়ে যাইনি, আমাকে আর কোনো কথা শেষ করতে পারল না রুমকির বাবা, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এদিকে রুমকির মা কান্নায় ভেঙে পড়ল। আগের বারে তুমি আমার মেয়েকে কেড়ে নিলে বাবা, এবারে আমার স্বামীকেও, আমাকেও নিয়ে নাও, তুমি আমাকেও নিয়ে নাও। এই গ্রামবাসীরা এতদিনও আমাকে চিনতে পারলো না, লোকটাকে মারতে মারতে মেরে ফেললো। এর বিচার কে করবে বাবা, এই বিচার কে করবে? কাঁদতে কাঁদতে রুমকির মা মাথা ঠুকতে থাকে দেওয়ালে। মাথা ফেটে এক পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মন্দিরে দেওয়ালটা আরো রক্তাক্ত হয়ে গেছে। আমি কাউকে ছাড়বো না আমি। মাথা ঠুকতে ঠুকতে অজ্ঞান হয়ে পড়ল রুমকির মা। প্রভাসবাবুর বড় ছেলে এতক্ষণ সাইকেল চালাচ্ছিল। তার মনে জমে উঠেছে ভীষণ ভয়। সে সব ঘটনাই জানে, কিন্তু তাকে কেন বলছে? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এবার প্রভাসবাবুর ছেলে সাইকেল থামিয়ে নেমে পড়ে সাইকেল থেকে। সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। কি বিভৎস তার মুখের চেহারা, এক পাশটা যেন পুরো থেতলে গেছে। আমাকে মারা, আমাকে বুঝবে, আমাকে যতটা কষ্ট দিয়ে মেরেছিল ওরা, আমিও ঠিক অতটাই কষ্ট দেব। আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। না না, তুমি কিচ্ছু করনি, আমিও তো কিছু করেছিলাম না। তাহলে কাউকে ছাড়বো না, কাউকে না। মা, তাড়াতাড়ি করো। রুমকির প্রেতাত্মা এই কথা বলে হাততালি দিয়ে লাফাতে থাকে। এই সুযোগে রুমকির মা ছেলেটার সামনে এসে দু হাতে প্রতাপবাবুর বড় ছেলের মুখটাকে চিপে ধরে। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে ওঠে ছেলেটা। হাতের চাপ বাড়তে থাকে, আর সেই চাপে তার মুখটা পুরো যেন থেতলে যায়।
রক্ত ছড়িয়ে পড়ে। হঠাৎ করে চিৎকার করে ছেলেটা ধপ করে পড়ে যায় মাটিতে। মা, ও মা, বড্ড খিদে মা, আমাকে যে খেতে দিয়েছিল না ওরা। খেয়ে নে না, সামনে এত সুন্দর খাবার, পেট ভরে খা। রুমকি মাটিতে বসে পড়ে মাংস ছাড়িয়ে ছাড়িয়ে খেতে থাকে। অনেক দিনের খিদে তার, অনেক দিনের খিদে। রুমকির মা যেদিন মারা যায় তার 2 দিন পর ছিল অমাবস্যা। সেই দিন রাতে ঘরের জানলার পাশে বসে তনু পড়াশোনা করছিল। এমন সময় জানলার পাশে দাঁড়িয়ে একটা ঘোমটা দেওয়া মহিলা হাতে কিছু লজেন্স নিয়ে বলে, একটু এসো মা, এগুলো তোমার জন্য। কে তুমি? তোমাকে তো চিনলাম না। এতগুলো ক্যান্ডি আমাকে দেবে? দাঁড়াও, আমি যাচ্ছি, তুমি ওখানেই দাঁড়াবে কিন্তু। তনু সকলের অগোচরে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। একটা মহিলা সাদা শাড়ি পরে তার কাছে গিয়ে দাঁড়ায়। সেদিন তুই কাকে দেখেছিলিস? তুমি তুমি তো মারা গেছো। আমি আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা, তুই কেন রুমকির বাবার নাম নিলি? কাকে? আমি তো কাকার নাম নিইনি, আমি তো হাতের ইশারা দেখাচ্ছিলাম। তারপর সবাই কাকাকে। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তনু কাঁদতে শুরু করে। তোর জন্য আমি সব হারিয়েছি, আমি তোকে আর ছাড়বো না। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। রঞ্জন আর অরুণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ শুনে তারা চমকে ওঠে। এই ওইদিকে একটা বাচ্চা কাঁদছে না, চলো তো গিয়ে দেখি। রঞ্জন আর অরুণ এগিয়ে এসে দেখে একটা ছায়ামূর্তি একটা বাচ্চা মেয়ের মুন্ডু ধরে আছে। দেহটা নিচে পড়ে ছটফট করছে। কে কে? রঞ্জন এগিয়ে যায় সামনের দিকে, বুঝতে পারে সামনে দাঁড়িয়ে আছে একটা মহিলা। মাথা ফেটে তার রক্ত পড়ে মুখমণ্ডলটা বোঝা যাচ্ছে না, কিন্তু তার হাতের বড় বড় নখ আর বীভৎস দাঁত বার করা মুখ দেখে বুঝতে পারে। অরুণ, অরুণ পালাতে হবে ভাই, চল 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 চল। কোথায় যাবি তোরা? সকলকে আমি শেষ করব, যতক্ষণ না জানতে পারবো কে আসল দোষী, সবাইকে শেষ করব। সেই অশরীরী আত্মা প্রতাপের গলাটা চিপে ধরে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। সেদিন কেন আমার স্বামীকে তোর ভাবে মেরেছিলিস? মারতে মারতে মেরেই ফেললি, হ্যাঁ? সামান্য একটা সন্দেহের জন্য কাউকে ছাড়বো না। মারো মারো, যেভাবে আমার বাবাকে মেরেছিল সেভাবে মারো, মারো। এই সব দেখে অরুণ ভয়ে দৌড়াতে থাকে। পালিয়ে কোথায় যাবি? রুমকির মা রঞ্জনের দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেয় এক টানে। রঞ্জনের গলা থেকে একটা আওয়াজও বেরোয় না। ওইদিকে দৌড়াতে দৌড়াতে অরুণ পৌঁছে গেছিল তার বাড়ির সামনে। হঠাৎই তার হাতটা কেউ জাপটে ধরে আর এক ঝটকায় টেনে নিয়ে ফেলে মাঠের উপরে। কাউকে ছাড়বো না, কাউকে না। হাতে করে একটা তুলে আনা পাথর এক টুকরো ফেলে দেয় অরুণের মুখের ওপর। পাথরের চাপে অরুণের মুখটা পুরো থেতলে যায়। তোদের আমি ছাড়বো না। কিরে, চিনতে পারছিস? কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে তাজা মাংস।
পরের দিন সকালবেলা 3 জনের মৃতদেহ রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায় এত বিভৎস অবস্থায় 3টে মৃতদেহ দেখে। এই ঘটনার কিছুদিন পর প্রভাসবাবুর বড় ছেলের শরীরটা পাওয়া গেছিল রাস্তার ধারে। প্রতাপবাবুর পরিবারে নেমে আসে শোকের ছায়া। কেন হচ্ছে, কি হচ্ছে, গ্রামবাসীরা কিছুই বুঝতে পারে না। গ্রামে পরপর 4 জন মারা গেল। একটা শোক বিরাজ করছে গোটা গ্রামে। সকলে বলছে এটা কোনো অশরীরীর কাজ। সেদিন গ্রামের প্রতাপবাবু আর শম্ভু তাদের পঞ্চায়েত অফিসে দেখা করে। গ্রামে যা শুরু হয়েছে, তোরা কিন্তু সাবধানে থাকিস। টাইম মতো আমাদের সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, ঠিক মতো কাজটা হয়ে যাবে দাদা। আরে ঠিক মতো না করতে পারলে খুব অসুবিধায় পড়ে যাব। মুরগির যে টাকা নিয়েছি। টাইম মতো করে দেবো, বললাম তো। চিন্তা নেই দাদা, টাইম মতো মুরগি ঠিক পেয়ে যাবে। বৈশাখ মাসের বিকেলে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে কাল বৈশাখী। মুহুর্মুহু বাজ পড়ছে। কিন্তু আজকে যে শম্ভুকে কাজটা করতেই হবে। শম্ভু রাতের অন্ধকারেই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে। নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে শম্ভু যাচ্ছিল। সে দেখা করে চাঁদুর সাথে শিব মন্দিরের পিছনে চালা ঘরে। চাঁদু, রে জোগাড় করতে পারলি কিছু? একদম না দাদা, আসলে সবাই এতই সতর্ক হয়ে গেছে যে। আরে আজকের মধ্যে আমাদের জোগাড় করতেই হবে। 2 দিন সময় দাও দাদা। এই গ্রাম থেকে না হয় অন্য গ্রাম থেকে মুরগি আমাদের আনতেই হবে। এদিকে ঝড়ের বেগ বাড়ছে। শম্ভু বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে শম্ভু একটু সুরা পান করবে বলে গ্লাসে বিলেতি মদের কিছুটা অংশ ঢেলে খেতে শুরু করেছে। এমন সময় দরজার বাইরে থেকে শুনতে পায় একটা বাচ্চা মেয়ের কণ্ঠ। ও শম্ভু কাকা, শম্ভু কাকা। আরে কে? এত রাতে কি আমার ঘরে এলো? মুরগি যে চলে এলো তাহলে? তাও আবার নিজে হেঁটেই তো দেখছি। শম্ভু আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে শম্ভু কাউকেই দেখতে পেল না। কে? জোরে কাছে কোথাও একটা বাজ পড়ল, আর তার বিদ্যুতের ঝলকানিতে চমকে ওঠে শম্ভু। আরে ওই তো রুমকি। কিন্তু তুই এখানে কেমন করে এলি? অন্ধকারে বৃষ্টির জলে দাঁড়িয়ে ভিজছে বাচ্চা মেয়েটা। শরীর থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। কি বিভৎস চেহারা! মুখটা কেউ যেন মেরে মেরে থেঁতলে দিয়েছে। চোখ দুটো ঝুলে পড়েছে, কিন্তু মুখে একটা পৈশাচিক হাসি। হঠাৎ এক পৈশাচিক হাসি শুনতে পেল শম্ভু। আমাকে খুঁজছিলে কাকু? কে তুমি? হ্যাঁ, কে তুমি? এখানে এলে কি করে? তুই তো মারা গেছিস। শম্ভুর ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়তেই শম্ভু দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে রুমকির মা। মাথার এক পাশটা ফেটে মাথার গিলু গড়িয়ে পড়ছে, আর বৃষ্টির জলের সাথে মিশে সেটা গোটা গায়ে ছড়িয়ে গেছে। শম্ভুর গাটা গুলিয়ে উঠল। কিরে, চিনতে পারছিস? মা, এই কাকুটাই সেদিন আমাকে নিয়ে গেছিল। রুমকির মা তার হাত দিয়ে শম্ভুর গলাটা টিপে ধরে। শম্ভু নিঃশ্বাস নিতে পারে না। কে আছে? কে আছে সবের পেছনে? বল, নয়তো আজকে তোদের শেষ দিন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বলছি। অতি কষ্টে শম্ভু এই কথাটা বলে, আর এটা শোনার সাথে সাথেই রুমকির মা শম্ভুকে ছেড়ে দেয়। শম্ভু দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে গড়িয়ে পড়ে যায় রাস্তার ধারের মাঠে। মাঠ দিয়ে দৌড়াতে থাকে সে, তার পিছনে রুমকির মা। আমার হাত থেকে পালিয়ে যাবি ভেবেছিস? পালিয়ে যাবি?
কোথায় পালাবি? ওকে আমি ধরবো মা, আমি। রুমকি লাফাতে লাফাতে শম্ভুর আগে চলে যায়। শম্ভুকে সামনে এবং পিছন দিক থেকে ঘিরে ধরেছে দুজনে। রুমকি শম্ভুর একটা হাত ধরে তাতে কামড় বসায়। আমাকে কতদিন খেতে দেয়নি জানো? তোমার মাংস খেয়ে আমি খিদা নিবারণ করব। বড্ড খিদে আমার কাকু, বড্ড খিদে। বল বল তুই শয়তান, এসবের পেছনে কে আছে? নয়তো তোকে। রুমকির মা শম্ভুর গলাটা টিপে ধরে আর তার ধারালো দাঁত দিয়ে শম্ভুর গলায় কামড় বসাতেই যাবে, তখন শম্ভু বলে ওঠে, বলছি বলছি আমাকে ছেড়ে দাও, এসবের পেছনে আছে প্রতাপ বাবু। আর আর কে আছে? আর কে আছে? চাদু, চাদু, ও পাড়ার চাদু। আমরা আমরা প্রতাপ বাবুর কথাতেই কাজ করি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না 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 না, এত সহজে তো ছাড়বো না। প্রতাপ বাবু? রুমকির মা এই কথা বিশ্বাস করতে পারে না। শম্ভু একটু সুযোগ পেতেই আবার দৌড়াতে শুরু করে। কোথায় পালিয়ে যাবি? মাঠের মাঝখান দিয়ে শম্ভু দৌড়াচ্ছে প্রাণ বাঁচাবার জন্য। হাঁপিয়ে উঠেছে সে। এমন সময় জোরে বাজ পড়ে। শম্ভুর দেহটা মাঠের মাঝখানে লুটিয়ে পড়ে। পরের দিন সকলে দেখতে পায় শম্ভুর পুড়ে যাওয়া দেহটা। বাজ পড়ে মৃত্যু হয়েছে। ঘরের ভেতরে বসেছিল প্রতাপ বাবু। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। কি গো, কি হয়েছে? কিছু না। আমি সেই কবে থেকেই দেখছি তোমায়, তুমি খুবই বিচলিত। বাবুটাও তো আর আমাদের মধ্যে নেই এখন। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে চাঁদু। বাবু বাবু, তুমি যাও চা করে আনো। প্রতাপবাবুর স্ত্রী একটু আর চোখে দেখে। কয়েকদিন থেকেই ওনার যেন মনে হচ্ছে কিছু একটা চলছে, কিন্তু কি কিছুতেই বুঝতে পারছেন না। চাঁদুকে তার একদম পছন্দ নয়। সে একটা মাতাল ছেলে, কিন্তু কি বা করবেন, তিনি চুপচাপ চলে যান। শম্ভু নেই, তোকে কিন্তু জোগাড় করে দিতে হবে। এটা আমার মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু নয় বাবু, এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। কোনো রহস্য লুকিয়ে নেই তা হতে পারে না, তুই জোগাড় করে দে। তোকে আমি 1 লাখ টাকা দেব। বাজ পড়ে একটা স্বাভাবিক মৃত্যুকে তুই যদি এইভাবে বলিস তাহলে তোকে কাজ করতে হবে না। না পারলে বল, আমি অন্য লোক জোগাড় করে নেব। টাকা ছড়ালে না ভাতের অভাব হয় না। হ্যাঁ, টাকার কথা শুনে চাঁদুর চোখ লোভে চকচক করে ওঠে। চাঁদু উঠে পড়ে, শুরু করে দুদিনের মধ্যে একটা বাচ্চা মেয়ে কিংবা ছেলে জোগাড় করার। সেদিন দুপুরবেলা স্কুল থেকে ফিরছিল একটা বাচ্চা মেয়ে। লজেন্স কেকে লোভ দেখিয়ে সে নিয়ে আসে তাকে। তারপর তাকে ঘুমের ওষুধ খাইয়ে লুকিয়ে রাখে নিজের ঘরে। প্রতাপবাবুর বাড়িতে চাঁদু চলে যায় সন্ধ্যাবেলায়। প্রতাপবাবু তাকে দেখে চমকে যায়। তুই এখানে এসছিস কেন? যা যা এখান থেকে চলে যা, এখন পরে কথা হবে, যা। কিন্তু বাবু, মুরগিটা আমার ঘরে আছে, ওখান থেকে সরাতে হবে। 2 দিন কষ্ট করে রাখ, ঠিক সময় পাচার করে দেব। এইদিকে বাচ্চাটাকে সকলেই খুঁজছিল। চাঁদু ভয় ভয় ছিল, কিন্তু হঠাৎ করে বাচ্চা মেয়েটার জ্ঞান ফিরে আসায় কান্না করতে শুরু করে। গ্রামের লোকেরা চাঁদুর ঘর থেকে বাচ্চা মেয়ের কান্না শুনতে পেয়ে বাচ্চাটাকে উদ্ধার করে। গ্রামের লোকেরা বাচ্চা মেয়েটির কাছ থেকে সব জানতে পারে। চাঁদুর ওপরে গ্রামের লোকেদের প্রচুর রাগ। চাঁদু গ্রামের লোকেদের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেদিন রাতের বেলায় প্রতাপবাবুর স্ত্রী রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ শুনতে পায় একটা বাচ্চা মেয়ের শব্দ। কে এলো মনে হলো? কে কে? প্রতাপবাবুর স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে, যেখানে তাদের 3 বছরের বাচ্চা মেয়েটা বসেছিল, খেলা করছিল আপন মনে। প্রতাপবাবুর স্ত্রী দেখে ঘরের ভেতরে তো কেউ নেই।
আমি মনে হয় ভুল শুনেছি। আবার আপন মনে কাজ করতে শুরু করে। আবারও শুনতে পায় হাসির শব্দ। দুটো বাচ্চা মেয়ে বসে বসে হাসছে। ভালো করে শুনে তারপর এগিয়ে যায় আস্তে আস্তে সেই ঘরের দিকে। ঝুনুর সাথে বসে কে খেলা করছে? এটা তো ঝুনুর গলা নয়। আবারও সেখানে গিয়ে দেখে তার ছোট মেয়ে ঝুনু বসে বসে খেলা করছে। পাশে যেন কারোর সাথে কথা বলছে, আদো আদো গলায় বলছে, এই নাও দিদি, এই নাও। কার সাথে খেলছো ঝুনু? দিদি দিদি। কোথায়? এই তো মাথায় উ হয়েছে, ব্যথা ব্যথা, কষ্ট। আচ্ছা আচ্ছা, তুমি খেলো। প্রতাপবাবুর স্ত্রী ব্যাপারটাতে অত গুরুত্ব দেয় না, ভাবে বাচ্চা মেয়ে একা একাই খেলা করছে। এদিকে ঘরের ভেতরে প্রতাপবাবু চিন্তিত অবস্থায় পায়চারি করছেন। চাঁদুকে যদি একবার ধরতে পারে গ্রামবাসী, তাহলে সব রহস্য ফাঁস হয়ে যাবে। না, এটা করা যাবে না। হ্যাঁ, আমাকে অন্য কিছু একটা করতে হবে। ঘড়ির কাঁটা তখন প্রায় 11টা। প্রতাপবাবু রাতের বেলায় স্টেশনের ধারে যায়। আজকে রাতে বাচ্চাটাকে নিয়ে এই স্টেশনের ধারে আসার কথা চাঁদু। প্রতাপবাবু অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিল ওখানে। হঠাৎ চাদর মুড়ি দিয়ে নিজেকে একদম ভালো করে ঢেকে আসে চাঁদু। বাবু, বাবু আমাকে বাঁচান বাবু, গ্রামের লোকেরা আমাকে শিকারী কুকুরের মতো খুঁজছে। তুই একটু ভালো করে রাখতে পারলি না? একে তো আমার এতগুলো টাকা চলে গেল, তার সাথে ওর বাবা, তোদের নিয়ে না কোনো কাজ হয় না। আমি 2 দিন ধরে পালিয়ে পালিয়ে আছি। আমি কি করব বুঝতে পারছি না। গ্রামের লোকেরা আমাকে পেলে জ্যান্ত মেরে ফেলবে। তার আগে আমি তোকে নিজের হাতে মেরে ফেলবো। আমি চলে যাব অনেক দূরে। কাউকে কিচ্ছু বলবো না বাবু। আমাকে কিছু টাকা দিন, আমি অনেক দূরে চলে যাব। না 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 না, তা হবে না। তোকে আজকেই মরতে হবে, আজই মরতে হবে। প্রতাপবাবু জোরে ধাক্কা মারে। চাঁদু উল্টে পড়ে যায় রেল লাইনের উপর। এমন সময় দূর থেকে একটা ট্রেন আসছিল। চাঁদুর দেহটা ট্রেনের সামনে গিয়ে লাগে, আর সঙ্গে সঙ্গে এদিকে প্রতাপবাবুর ঘরে প্রতাপবাবুর স্ত্রী আর ছোট মেয়ে ঝুনু শুয়েছিল। হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। রান্নাঘরে কিছু একটা আওয়াজ হচ্ছে। উফ, মনে হয় বিড়ালটা আবার ঢুকেছে। ঘুম থেকে উঠে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসে। রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরে একটা মহিলা রক্তে ভেসে যাচ্ছে। কে তুমি? তুমি আবার ঘরে ঢুকলে কি করে? আমরা সব সময় স্বাচ্ছন্দ্যে যেখানে ইচ্ছে থাকতে পারি। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও। কথা বলতে বলতে রুমকির মা প্রতাপবাবুর স্ত্রীর সামনের দিকে ঘুরে তাকাতেই প্রতাপবাবুর স্ত্রী চমকে যায়, কারণ এ তো রুমকির মা। রুমকির মা, তুমি কিভাবে? প্রতিশোধ নিতে এসেছি, প্রতিশোধ। কিন্তু কিসের? আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ। তোর মেয়েকে মেরে নেব। না না না, তুমি এটা করতে পারো না। আমি না, আমার মেয়ে নেবে প্রতিশোধ। কেন কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? আমার মেয়ের হত্যার জন্য তোমার স্বামী দায়ী। আমি প্রতিশোধ নেব তোমার বাচ্চাকে হত্যা করে। একজনকে তো আগেই হত্যা করেছি। তার মানে তুমি একটা মা হয়ে কি করে পারলে? হ্যাঁ, আমি মেরেছি। সবাইকে শেষ করে তোদের নির্বংশ করে দেব। ওই দেখ, শুনতে পাচ্ছিস ভেতরে শিশুর কান্না? প্রতাপবাবুর স্ত্রী শুনতে পায়
তার ঘর থেকে তার শিশুর কান্না ভেসে আসছে, দম বন্ধ করা একটা কান্না, তার সাথে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ। এই হাসির শব্দটা আজকে সকালবেলা শুনেছিল। প্রতাপবাবুর স্ত্রী দৌড়ে যায় ঘরের দিকে, কিন্তু ঘরে ঢোকার আগেই দরজাটা দড়াম করে বন্ধ হয়ে যায়। না 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 না, আমার বাচ্চাকে ছেড়ে দাও, আমার বাচ্চাকে ছেড়ে দাও। কে আছো ভেতরে? ছেড়ে দাও। কে আছো ভেতরে? আমাকে ঢুকতে দাও। আমার বাচ্চাকে ছেড়ে দাও। ও কোনো দোষ করেনি, ও কোনো দোষ করেনি। প্রতাপবাবুর স্ত্রীর পিছনে এসে দাঁড়িয়েছে রুমকির মা। তার চুলের মুঠিটা ধরে তাকে শূন্যে তুলে ধরে রুমকির মা। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে। আমরা তো কিছু করিনি, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। প্রতিশোধ নেব, মৃত্যুর প্রতিশোধ। গোটা গ্রামের সামনে নিজে দোষ করে আমার স্বামীকে অপরাধী করা, আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে তুলে নিয়ে শহরের বাবুদের কাছে বিক্রি করে দেওয়া। ছাড়বো না, ছাড়বো না। কাউকে এরকম কত মায়ের কোল শূন্য করেছে তোর পর, তুই জানিস? না, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমার মেয়েকে নিয়ে চলে যাবো এখান থেকে। তুমি ওর সাথে বোঝাপড়া করো। আমার মেয়েকে ছেড়ে দাও। আমার এক সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমার দুটি ভাই পড়ে, আমি এই সন্তান হারানোর জ্বালা আমি সহ্য করতে পারবো না, পারবো না গো। ঘরের ভেতর থেকে তখনও একটা চাপা কান্নার আওয়াজ আসছে, সঙ্গে একটা বাচ্চা মেয়ের হাসি। কি সুন্দর নরম তুলতুলে শরীর, নরম, তাহলে মাংসটাও নিশ্চয়ই খুব নরম হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি, ওকে তুমি ছেড়ে দাও গো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আমি ছাড়বো না, আমি খাবো, আমি নরম তুলতুলে মাংসটা খাবো। ঘরের ভেতর থেকে একটা চাপা কান্নার আওয়াজ আসতে থাকে, আর কেউ যেন কিছু ছেড়ে ছেড়ে খাচ্ছে। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে প্রতাপবাবু নিজের স্ত্রীকে এই অবস্থায় দেখে চমকে ওঠেন। সামনে দাঁড়িয়ে আছে রুমকির মা। এইসব আমি কি দেখছি? না না না, তাহলে তার মানে জাদু ঠিক বলেছিল। ভয়ে প্রতাপবাবু ধপাস করে বসে পড়ে বাড়ির মেঝেতে। রুমকির মা প্রতাপবাবুকে দেখে এগিয়ে আসে দ্রুত গতিতে প্রতাপবাবুর দিকে, গলাটা টিপে ধরে তার। শয়তান, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, তোর জন্য আমার পরিবার ছাড়বো না, তোর মাংস ছিঁড়ে খাবো। রুমকি, রুমকি। ঘরের দরজা দড়াম করে খুলে বেরিয়ে আসে রুমকি। রুমকি ঘর থেকে বেরোতেই প্রতাপবাবুর স্ত্রী ঘরের ভেতরে ঢুকে ঝুনুর রক্তমাখা শরীরটা জড়িয়ে কাঁদতে থাকে। রুমকির বীভৎস মুখটা দেখেই প্রতাপবাবু ভয়ে চমকে ওঠে। না 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 না, এ হতে পারে না। আমার সামনেই তো সেদিন তুই। তোর চোখের সামনে আমার মেয়েটা মারা গেছিল, তোর আদরের কন্যাকে আমি শেষ করে দিয়েছি, ওকে শেষ করে দে। ওর জন্যই আমাদের এই অবস্থা, ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে। না না না, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও আমাকে। প্রতাপবাবুর মুখের সামনে রুমকি ঝুঁকে পড়ে। রুমকির মুখ থেকে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে প্রতাপবাবুর মুখে। প্রতাপবাবুর শরীরটা গুলিয়ে ওঠে ঘৃণায়। রুমকি বলে, তোমাকে তো আমি জেঠু বলতাম, তুমি কি না আমাকে বিক্রি করে দিলে? সেদিন রাতের বেলায় যখন তোমাকে আমি দেখতে পেয়েছিলাম, আমি কতবার ডাকলাম, তুমি তো টাকা গুনতে গুনতেই চলে গেলে। না না জেঠু, শুধু টাকার নেশা তোমার, ভালো মানুষের আড়ালে একটা নিষ্ঠুর মুখ আছে তোমার, সেটা জানতাম না। জেঠু, জেঠু আমাকে উদ্ধার করো, ওরা আমাকে খেতে দেয়নি, বড্ড খিদে পেয়েছে জেঠু, দয়া করে আমাকে উদ্ধার করো। কে তোর জেঠু? সোনার ডিম দিয়ে মুরগি তোদের বিক্রি করে আমি টাকা পাবো রে? হ্যাঁ, তারপর বড় সাহেবরা আবার যখন এখানে দিয়ে যাবে, এরা তোদের দিয়ে ভিক্ষে করাবে। ভিক্ষে ভিক্ষে করতে পারলে ওরা তোকে খেতে দেবে,
আর না পারলে না না, আমাকে ছেড়ে দাও ও জেঠু, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, আমার খুব খিদে পেয়েছে, আমাকে যেতে দাও। তারপর আমার ওপরে চলে অকথ্য অত্যাচার। তুই মানুষ না, তোকে মেরে ফেলবো, তোর মাংস খেয়ে খিদে মেটাবো। দুদিন পর ভিক্ষে করতে পাঠালেও ভিক্ষে করতে পারিনি বলে আমার এই মুখের অবস্থা দেখ, দেখ তাকিয়ে। ওরা পাথর মেরে আমার মুখের অবস্থা কি করেছে দেখ, দেখ ভালো করে দেখ শয়তান। প্রতাপবাবু ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। এমন সময় রুমকির মা এসে তার চুলের মুঠিটা ধরে খুব জোরে একটা টান দেয়, কিন্তু ছিঁড়ে নেয় না। যন্ত্রণায় ছটফট করতে থাকে প্রতাপবাবু। উঠে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেন উনি। তোর মাংস খাবো, মাংস খাবো। রুমকি আর রুমকির মা মিলে প্রতাপবাবুর শরীর থেকে মাংসগুলো খুবলে খুবলে খেতে থাকে। প্রতাপবাবু যন্ত্রণায় চিৎকার করে ওঠেন, কিন্তু কিচ্ছু করতে পারলেন না। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, প্রতাপবাবু চাঁদুকে কত টাকা দেবার কথা বলেছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। গ্রামের নাম চিতলপুর। এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, হাওড়া সাঁতরাগাছি থেকে বলেছেন মিঠুন, কাঁচরাপাড়া থেকে বলেছেন দীপক চৌহান, কাকদ্বীপ থেকে বলেছেন গীতা দাস, মুম্বাই থেকে বলেছেন প্রদীপ বাগ, আগরপাড়া থেকে অঙ্কিতা, নিউটাউন থেকে বৈশাখী মণ্ডল, দত্তপুকুর থেকে মিজান সরকার, চন্দনপুর পোট্রা থেকে শুভঙ্কর ঘড়ুই, হাওড়া নলপুর থেকে অলোক মালিক, বেহালা থেকে অর্পিতা খান, ব্যারাকপুর থেকে বলেছেন ব্রততী বোস, গুজরাট থেকে প্রবীর, কলকাতা থেকে তানজিমুল, উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে পিন্টু ডাকুয়া, দুর্গাপুর থেকে নিবেদিতা ব্যানার্জি, বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, রাজস্থান জয়পুর থেকে শিবেন্দ্র পাল, সাবাং থেকে শুভঙ্কর দাস, মহারাষ্ট্র থেকে সুদীপ অধিকারী, হাবড়া থেকে জয়ন্ত সাহা, পশ্চিম মেদিনীপুর থেকে মধুমিতা বেরা, শিলিগুড়ি থেকে বলেছেন মাম্পি বিশ্বাস, শ্রীরামপুর হুগলি থেকে বলেছেন সবিতা, পূর্ব বর্ধমান জামালপুর থেকে অনু ঘোষ, বাংলাদেশ থেকে বলেছেন শেখ ফরিদ আহমেদ, হাওড়া বাগনান থেকে সুমিত জানা, দত্তপুকুর থেকে বলেছেন শ্রুতি দাস, গুজরাট রাজকোট থেকে জাকির এবং খড়গপুর থেকে বলেছেন মিলন দোলাই। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।